এই মীর মুগ্ধ, শহীদ ইয়ামিন এরা কি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল? না হলে বিএনপি তাদের 848 জনের তালিকা থেকে শহীদদের পরিবারকে কেন সম্মানিত করলো না, তাদের নিজ অনুষ্ঠানে বা পরিচয় করিয়ে দিল না? শেষ পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনের শহীদ হিসেবে কয়েকটি বিশেষ পরিবারই অগ্রাধিকার পাচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন বারবার উঠছে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষমতার কেন্দ্রে সেই প্রশ্ন যেমন উঠছে, এমন প্রশ্নও অনেকে তুলছেন যে সবসময় কবর জিয়ারত করবার জন্য কেন আবু সাইদের কবরেই যেতে হচ্ছে, কেন মীর মুগ্ধের কবর জিয়ারত করতে কেউ যাচ্ছেন না? জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি স্মরণে বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুলাই শহীদ পরিবারদের তরফে আগামী সংসদে, ত্রয়োদশ সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে জুলাই শহীদ পরিবারের 10 জনের প্রতিনিধিত্ব থাকার দাবি তোলা হয়েছে। অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে 10টি আসনে যাতে জুলাই শহীদদের প্রতিনিধিত্ব থাকে, এ দাবি সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন। তিনি অন্যদিকে নির্বাচনটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হওয়া উচিত নাকি আগের পদ্ধতিতেই হওয়া উচিত সে বিষয়েও মত দিয়েছেন। শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেছেন, শান্তির স্বার্থে শুধু উচ্চকক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত, আর নিম্নকক্ষের নির্বাচন আগের পদ্ধতিতেই হওয়া উচিত। তবে দুই কক্ষ মিলিয়ে অন্তত যাতে 10 জন জুলাই শহীদ পরিবারের সদস্যদের মনোনয়ন থাকে, এই বিষয়টি তিনি নিশ্চিত করার দাবি করেছেন। এখন বাংলাদেশে যে সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, তা থেকে সর্বশেষ যে খবর বেরিয়ে এসেছে তাতে আমি জানি যে বাংলাদেশের ভবিষ্যৎ সংসদ উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে 505 আসনের হতে যাচ্ছে। উচ্চকক্ষে থাকবে 105টি আসন আর নিম্নকক্ষে থাকবে 400টি আসন, এর মধ্যে 100টি থাকবে সংরক্ষিত নারীদের জন্য। কাজেই তার মধ্যে 10টি আসন জুলাই শহীদ পরিবার চেয়েছে, তা তো হতেই পারে। এই বক্তব্য রাখতে হাজির হয়েছিলেন আবু সাইদের ভাই রমজান আলী, হাজির হয়েছিলেন মীর মুগ্ধর বাবা এবং শহীদ ইয়ামিনের বাবা। শহীদ ইয়ামিনের বাবা এর আগে আপত্তি তুলেছিলেন যে কেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও তাকে করা হচ্ছে না। শহীদ ইয়ামিনকে আপনাদের মনে পড়বে, তিনি সাভারে পুলিশের এপিসি থেকে তাকে ছুঁড়ে ফেলার একটা ছবি ভাইরাল হয়েছিল, আমাদের সবার মনে দাগ কেটে আছে। কাজেই শহীদ ইয়ামিনের বাবা এর আগে অভিযোগ করেছিলেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন তিনি সিইও বা কোনো কর্মকর্তা পদে থাকতে পারবেন না, কারণ তিনিও উচ্চ পদে কাজ করেছেন এবং তার ছেলের ছবি সকলের মনে আলোড়ন তুলেছে। ঠিক তেমনি বিএনপির সভায় হাজির হয়ে আবু সাইদের ভাইও বলেছেন যে যদি আবু সাইদ বুক চিতিয়ে না দাঁড়াতো তাহলে আন্দোলনটা এই মাত্রায় যেতে পারতো না। মীর মুগ্ধর বাবা, যার আরেক ছেলে মীর স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে 3 মাসে সেখানে প্রায় 50 কোটি টাকা খরচ করেছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম এবং এই মীর স্নিগ্ধ মিলে 100 কোটি টাকা খরচ করেছেন জুলাই শহীদদের সহায়তায়, এই খবরও আমরা জানি। সেই মীর মুগ্ধর বাবাও বলছেন যে শহীদ পরিবার থেকে এখন সংসদেও অংশীদারিত্ব রাখতে হবে। এখন পর্যন্ত সরকার 834 জন শহীদের নামের তালিকা সহ গেজেট প্রকাশ করেছে এবং সরকারের তরফে বলা হয়েছে যে এই এক একটি পরিবারকে 30 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হবে। আর আহত যে 1400 জনের বেশি তালিকা তারা করেছেন জুলাই যোদ্ধা হিসেবে, তারা পাবেন 1 লাখ থেকে 5 লাখ টাকা এককালীন, আর তাদেরকে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে। আর ওই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মীর মুগ্ধর ভাই আর সার্জিস যেটা চালিয়েছেন, সেখান থেকেও কিন্তু এরই মধ্যে জুলাই শহীদদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্ন, এই আলাপ চলছেই যে জুলাই শহীদ পরিবাররা যথেষ্ট সম্মানিত, যথেষ্ট ক্ষতিপূরণ পাচ্ছেন কিনা এবং তাদের জন্য আর কোথায় কোথায় অংশীদারিত্ব রাখা যায়, প্রতিনিধিত্ব রাখা যায়। এরই মধ্যে সরকারি এবং আধা সরকারি চাকরিতেও জুলাই শহীদ পরিবারদের অগ্রাধিকার দেওয়ার এবং জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ঠিক হয়েছে, মানে একটা কোটা রাখার বিষয়টি ঠিক হয়েছে। কিন্তু এই নিয়ে আলাপ আবারও উস্কে উঠেছে যখন জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি ঘটতে যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কেন ছাত্র উপদেষ্টারা সকলে নির্বাচিত হলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কেন হাসনাত, সার্জিস এবং নাহিদ তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে বেরিয়ে এসে এই এনসিপির পুরো দায়িত্ব নিয়ে নিল, মানে তারা কেন ক্ষমতার কেন্দ্রে থাকলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কেউ মারা যায়নি। এই প্রশ্ন তুলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা বিক্ষুব্ধ, কারণ তারা বলছে তারা পুরো প্রগতি সরণি, বাড্ডা, বসুন্ধরা এলাকা মোটামুটি পুরো সময়টা জুড়ে দখলে রেখেছিল বলেই নাকি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। অন্যদিকে মাদ্রাসা ছাত্ররা যারা যাত্রাবাড়ি, গাজীপুর সহ ঢাকার বাইরের মহাসড়কগুলো দখলে রেখেছিল এবং সত্যিকার অর্থে পুলিশের গুলির সামনে বা এমনকি সেনা টহলের সামনেও তাদেরকে সরানো যায়নি মহাসড়ক থেকে, তাদের কেন প্রতিনিধিত্ব নাই? কিংবা আমি যেই প্রশ্ন তুলি সব সময় যে যেই রেস্টুরেন্ট কর্মী কাজ থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন, কিংবা যেই 10 বছরের ছেলেটি যাত্রাবাড়ি এলাকায় চকলেট আইসক্রিম বিক্রি করতে পেটের দায়ে বেরিয়ে গুলিতে নিহত হলো, সেই পরিবারগুলোর প্রতিনিধিত্ব কোথায়? মানে অবস্থাটা অনেকটা এমন দাঁড়িয়েছে কিনা এই নিয়েও আলোচনা রয়েছে যে যেসব ছবি ভাইরাল হলো, যেসব মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি আলোড়িত করলো, সেসব শহীদের পরিবারগুলোই সকল সুবিধার এবং সকল দাবি দেওয়ার কেন্দ্রে অবস্থান করছেন কিনা। মানে ছবি ভাইরাল না হলে যথাযথ
যথাযথ স্বীকৃতি পাওয়া যাচ্ছে কিনা জুলাই শহীদ হিসেবে। দেখুন, বিএনপি পর্যন্ত তাদের এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনায় জুলাই শহীদদের পরিবারের প্রতিনিধি হিসেবে নিয়ে এলো আবু সাইদ, মীর মুগ্ধ আর শহীদ ইয়ামিনের পরিবারকে। কিন্তু ফেব্রুয়ারি মাসে বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করেছে যে তাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের 848 জন জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের সহিংসতায় নিহত হয়েছে। তাহলে সেই 848 জনের কি প্রতিনিধিত্ব করেন এই তিনজন? মানে আবু সাইদ তো আমরা শুনেছি তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আবু সাইদ কি তাহলে বিএনপির নেতাকর্মীদের একজন? এই মীর মুগ্ধ, শহীদ ইয়ামিন এরা কি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল? না হলে বিএনপি তাদের 848 জনের তালিকা থেকে শহীদদের পরিবারকে কেন সম্মানিত করলো না, তাদের নিজ অনুষ্ঠানে বা পরিচয় করিয়ে দিল না? শেষ পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনের শহীদ হিসেবে কয়েকটি বিশেষ পরিবারই অগ্রাধিকার পাচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন বারবার উঠছে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষমতার কেন্দ্রে সেই প্রশ্ন যেমন উঠছে, এমন প্রশ্নও অনেকে তুলছেন যে সবসময় কবর জিয়ারত করবার জন্য কেন আবু সাইদের কবরেই যেতে হচ্ছে, কেন মীর মুগ্ধের কবর জিয়ারত করতে কেউ যাচ্ছেন না? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা প্রশ্ন উঠছে বটে। বিএনপির রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা 16-17 বছর ধরে হামলা মামলার শিকার হয়েছেন, তারা প্রশ্ন তুলছেন যে জুলাই আগস্ট আন্দোলনের জুলাই শহীদদের পরিবারের যদি প্রতিনিধিত্ব থাকে আগামী সংসদে এবং তারাই যদি সকল ক্ষতিপূরণ পান, তাহলে এই 16-17 বছরের আন্দোলনে বিএনপি অন্য যারা নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ করে, সেই পরিবারগুলো কেন ক্ষতিপূরণ পাবে না? সেই পরিবারগুলো কেন যথাযথ প্রতিনিধিত্ব পাবে না? বিএনপির এই অনুষ্ঠানে কিন্তু মায়ের ডাক, মানে গুমের শিকারদের স্বজনদের যে সংগঠন, বিএনপি নেতা সুমনের বোন তুলি যেটা পরিচালনা করেন, সেই মায়ের ডাকের প্রতিনিধিত্ব করতে সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। তিনি কিন্তু এখনো তার ভাইয়ের খোঁজ পান নাই। তাহলে সানজিদা ইসলাম তুলি কেন প্রতিনিধিত্ব পাবেন না? কেনই বা ইলিয়াস আলী গুমের শিকার ব্যক্তিদের মধ্যে একমাত্র ব্যক্তি হবেন যার স্ত্রী হয়তো নমিনেশন পাবেন সিলেট থেকে, কিন্তু অন্যান্য গুমের শিকার ব্যক্তিরা তাহলে কেন, গুমের শিকার যারা হয়েছেন বলে বিএনপি অভিযোগ করে, সেই ব্যক্তিদের পরিবারেরা কেন মীর মুগ্ধ, ইয়ামিন কিংবা আবু সাইদের পরিবারের মতো আগামী সংসদে প্রতিনিধিত্ব পাবেন না? সে প্রশ্ন তো উঠবে। বিএনপি তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আরেকটি মামলা দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে দলটি বলেছে 2008 সালের 5 জানুয়ারি থেকে 2023 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং 153 জনকে গুম করা হয়েছে, এবং সেই কথা বলে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু একটা অভিযোগ দায়ের করেছে। তাহলে আওয়ামী লীগ আমলে যে 2500 নেতাকর্মীর কথা তারা বলছে যে যারা সরকারের ক্রসফায়ারের শিকার হয়েছিল, তাদের প্রতিনিধিত্ব কোথায়? কিংবা যে 150 জন গুমের অভিযোগ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনেছে, সেই নেতাকর্মীদের পরিবারের ক্ষতিপূরণ কোথায় এবং সেই নেতাকর্মীদের পরিবারের প্রতিনিধিত্ব কোথায় সংসদ সহ সরকারি চাকরি, আধা সরকারি চাকরিতে? এই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় বিএনপি সহ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে হবে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণভাবে জুলাই আগস্ট আন্দোলনটাকেই মুখ্য করে এবং বলে যে এই জুলাই আগস্ট আন্দোলনটাই আসলে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো, এবং যে কারণে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেই আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে যে শহীদ এবং আহতরা, যেই ছাত্র, তরুণ, জনতা, শিশু শহীদ এবং আহত হয়েছেন, তাদের জন্য